শুভ সন্ধ্যা। মহান শোক দিবস উপলক্ষে অসাম্প্রদায়িক এবং গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মেলনের আয়োজনে আজকের এই একক বক্তৃতা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের একক বক্তৃতার বিষয় বঙ্গবন্ধু, নয়া চীন এবং সমাজতন্ত্র / সাম্যবাদ। আজকে আমাদের একক বক্তৃতা প্রদান করবেন বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ, বাংলাদেশ ইতিহাস সম্মেলনের প্রতিষ্ঠাতা, বর্তমানে বাংলাদেশ ইতিহাস সম্মেলনের উপদেষ্টা সভাপতি, বাংলাদেশ ইতিহাস সম্মেলনের প্রাক্তন সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন। অধ্যাপক মুনতাসির মামুনের আজকের একক বক্তৃতার বিষয় বঙ্গবন্ধু, নয়া চীন এবং সমাজতন্ত্র / সাম্যবাদ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সম্মেলনী কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশের আরেকজন প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইতিহাস সম্মেলনীর উপদেষ্টা পরিষদের সদস্য, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। আমি আজকের আমাদের স্টুডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা একদম শুরুতেই আমাদের আজকের যিনি একক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক মুনতাসির মামুন স্যারের কাছে চলে যাব। স্যার একক বক্তৃতা প্রদান করার পরে আমাদের আজকে সম্মানিত অতিথি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির উনি ওনার বক্তব্য প্রদান করবেন। এরপর আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের এই 1 ঘন্টার আয়োজনটি শেষ করব। আমি শুরুতে অনুরোধ জানাচ্ছি অধ্যাপক মুনতাসির মামুন স্যারকে তার একক বক্তৃতা প্রদান করার জন্য। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আপনারা যে কেউ চাইলে আজকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন। আজকের এই অনুষ্ঠানটি আমরা জেনোসাইড মিউজিয়াম, আমাদের যে ওয়েবসাইট জেনোসাইড ওয়েবসাইটে, আমাদের ফেসবুক পেজে, একই সাথে বাংলাদেশ ইতিহাস সম্মেলনের ফেসবুক পেজে, অধ্যাপক মুনতাসির মামুনের ফেসবুক পেজে একযোগে সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনাদের প্রশ্ন, জানাতে পারেন আপনাদের মতামত। আমরা চেষ্টা করব অনুষ্ঠানের শেষে আপনাদের সেই বিষয়গুলো আলোচনা। সকলকেই আজকের এই একক বক্তৃতা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমাদের এই সময়টা এখন শোকের। আগামীকাল যে জাতীয় শোক দিবস, সেই উপলক্ষ শুধু নয়, গত 4-5 মাস ধরে আমরা একটা শোকের সময় মধ্যে দিয়ে যাচ্ছি। প্রায় প্রতিদিনই আমাদের পরিচিত কেউ এবং আমার ব্যক্তিগতভাবে আমার অনেক বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে। এইমাত্র খবর পেলাম যে আমাদের শহীদ প্রখ্যাত শিল্পী মুর্তজা বশীর হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছে। সুতরাং সময়টা খুব ভালো নয়, এটা আমরা জানি। আমি নিজেও অসুস্থ ছিলাম, আপনারা জানেন। এবং যে দুজনকে আমি এখন দেখছি 5 মাস পরে, আমার বন্ধু শাহরিয়ার কবির, আমি যখন অসুস্থ ছিলাম আমার নিরাময়ের জন্য অনেক কিছু করেছেন। আমাদের বন্ধু মাহবুবুর রহমান, উনি তখন পোল্যান্ডে ছিলেন, সেখান থেকে প্রতিদিন খোঁজ নিয়েছেন যে কেমন আছি আমি এবং আমরা। আমি শাহরিয়ার কবির এবং মাহবুবুর রহমান দুজনের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা আজকে যুক্ত আমাদের সঙ্গে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার নিরাময়ের জন্য প্রার্থনা করার জন্য। সম্মেলনী আমরা যখন থেকে শুরু করেছি তখন থেকে আমরা প্রত্যেকটি জাতীয় দিবস পালনের চেষ্টা করি, বিশেষ করে জাতীয় শোক দিবস। অন্যান্য পেশাদারি ইতিহাসের যে সংগঠনগুলি আছে তার থেকে আমাদের আলাদা করার বিষয়টা হচ্ছে এই যে আমরা জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু বা জাতির পিতার প্রতি আমরা যথাযথ সম্মান সবসময় প্রদর্শন করি। আপনারা হয়তো জানেন যে আমরা প্রতি বছর গত 6 বছর ধরে প্রত্যেক 15ই আগস্টের উপলক্ষে একটি করে একক বক্তৃতার আয়োজন করে এসেছি। আমি যাদেরকে দেখতে পাচ্ছি এখানে, শাহরিয়ার কবির এবং মাহবুবুর রহমান আমার আগে বক্তৃতা দিয়েছেন। আমার এটি বোধহয় 7ম বক্তৃতা। আমি এখন আমার আলোচনা শুরু করব। প্রথমে একটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের লেখা বা গবেষণা কিন্তু খুবই কম। তিনি জাতির পিতা, আমরা বন্দনা করছি তাকে নিয়মিত। এখন আমি বন্দনা শব্দটি ব্যবহার করছি এই কারণে যে আগে এত আতিশয্য আমরা দেখিনি। শোক দিবস পালন করছি, কিন্তু
বঙ্গবন্ধুর উপরে অনেক বইও বেরিয়েছে, কিন্তু আপনারা বইগুলি দেখবেন প্রতিটি বইয়ে একই জিনিসের পুনরাবৃত্তি করা হয়েছে। নতুন গবেষণা, নতুন কিছু কিন্তু হয়। আমি অনেক বোঝার চেষ্টা করেছি এটির কারণটি কি। এর মধ্যে একটি আছে, আমি দেখেছি আমাদের একাডেমিক্সে যারা আছেন বিশ্ববিদ্যালয়গুলিতে, তারা বঙ্গবন্ধু যে দল বা আওয়ামী লীগের যে দল সেগুলির সঙ্গে যুক্ত থাকেন, কিন্তু বঙ্গবন্ধুকে খুব ভিতর থেকে তারা ভালোবাসেন এটা আমার মনে হয়নি। বিশ্ববিদ্যালয়গুলিতে দেখেন বঙ্গবন্ধু সম্পর্কে গবেষণা কিন্তু প্রায় হয়নি, গবেষণা কেন্দ্রগুলিতে গবেষণা প্রায় কিন্তু হয়নি বঙ্গবন্ধু সম্পর্কে। বঙ্গবন্ধুর উপরে কিন্তু পিএইচডি হয়নি এখন পর্যন্ত। বঙ্গবন্ধুর উপরে সরকারিভাবে একটি জীবনীও লেখা হয়নি, যেটি শাহরিয়ার কবির, আমি বা আমাদের নির্মূল কমিটি থেকে আমরা যে বারবার দাবি করেছিলাম যে বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর একটি জীবনী থাকা দরকার সরকারি, যেটা আমরা সবাইকে দিতে পারবো, কিন্তু এটি আমরা এখনো করতে পারিনি। আমি জানি না কেন আমাদের মধ্যে এরকম একটি অনীহা। একটি একটি হতে পারে যে ঐতিহাসিকরা সবসময় চান যে সব উপকরণগুলি তার কাছে থাকবে, তার ভিত্তিতে তিনি কিছু লিখবেন। বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু উপকরণের অভাব ছিল, কিন্তু গত কয়েকটা বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায় কিন্তু আমরা অনেকগুলি মৌলিক জিনিস পেয়েছি। একটি হচ্ছে বঙ্গবন্ধু লেখা 3টি বই, যেটা আমরা জানতাম না অস্তিত্ব। আরেকটি হচ্ছে 14 খণ্ডের সিক্রেট ডকুমেন্টস, এবং 4 খণ্ডে আগরতলার উপরে, আগরতলা ষড়যন্ত্র মামলার উপরে 4 খণ্ডে শেখ হাসিনা সম্পাদিত বড় একটি দলিল গ্রন্থ। তো সুতরাং এখন কিন্তু উপকরণ এসছে, আমরা মনে হয় লিখতে পারবো। আমি নিজেও চেষ্টা করছি, আমার বন্ধু শাহরিয়ার কবির, মাহবুরা মনে চেষ্টা করছেন, হয়তো আমরা নতুন কিছু লিখতে পারবো। বঙ্গবন্ধু নিয়মিত, আমি সিক্রেট ডকুমেন্টসে দেখেছি, যখনই জেলে গেছেন তখনই তিনি লিখেছেন। আমরা এই বিষয়টি, তথ্যটি জানতাম না। তার খাতা অনেক ফেরত এসছে, কিন্তু অনেক খাতা কিন্তু ফেরত আসে নাই, এবং সেগুলি হারিয়ে গেছে। জানি না, হয়তো ভবিষ্যতে কোনো গবেষক খুঁজে পেতে পারেন। কিন্তু যে কটি বই তিনি লিখেছেন, তার ভাষার উপরে দখল এবং যেভাবে তিনি উপস্থাপন করেছেন, মনে হয় না যে তিনি কোনো অপেশাদার লেখক বা তিনি জানতেন না লেখা সম্পর্কে। এর মধ্যে সম্প্রতি 3য় পর্যায়ে যে বইটি বেরিয়েছে সেটির নাম হচ্ছে নয়া চীন, আমার দেখা নয়া চীন। এখন এই গ্রন্থটি কিন্তু তিনি সবাই আগে লিখেছেন 1954 সালে, কিন্তু প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে শেষে। এই গ্রন্থটি নিয়ে আজকের আমাদের আলোচনা। আমি এখানে আলোচনায় বঙ্গবন্ধু কি লিখেছেন চীন সম্পর্কে সেগুলি বিস্তারিত যাব না, আমি একটু পর্যালোচনায় যাব। তবে শুরুটা এইভাবে করতে পারি যে নেপোলিয়ন নাকি বলেছিলেন যে চীন যেভাবে ঘুমোচ্ছে সেভাবে তাকে ঘুমোতে দাও, ওকে জাগিও না। কিন্তু একটা জাতি তো আর চিরদিন ঘুমায় না, কেউ না কেউ জাতিকে জাগায়। আমাদের যেমন জাগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 20 শতকের শুরুতে আমরা দেখছি যে সান ইয়াতসেন এবং তারপরে মাও সেতুং চীনকে জাগ্রত করলেন। মাও সেতুং এর পাকিস্তানের সৃষ্টির 2 বছর পর চীন স্বাধীন, মানে মাও সেতুং এর নেতৃত্বে সেই যে চীনের ঘুম ভাঙলো, তারপর কিন্তু চীন আর ঘুমায়নি। আমরা দেখবো বরং দাপিয়ে বেড়াচ্ছে। এখন বিশ্ব কর্তৃত্বের জন্য আমরা দেখছি আমেরিকার হুমকি হয়ে দাঁড়াচ্ছে চীন। গত শতকের 50 দশকে চীন মাতিয়ে দিয়েছিল বিশ্বের তরুণদের। মার্কিন থেকে ভারতবর্ষ পর্যন্ত বলুন, সবাই তখন একটা নতুন আদর্শের খোঁজে। আর সেই খোঁজ দিলেন মাও সেতুং, বিশ্বের প্রথম স্বঘোষিত কমিউনিস্ট রাষ্ট্র। আমি এখানে একটি কথা বলে রাখি, সমাজতন্ত্র সাম্যবাদ দুটি আলাদা প্রত্যয় বটে। আমি এখানে সমাজতন্ত্র অর্থে সাম্যবাদটাও সমর্থ করতে ব্যবহার করেছি। এবং মাও সেতুং এর নেতৃত্বে চীন যেভাবে বিজয়ী হলো, আমরা অনেকটা রোমাঞ্চকর বিবরণী আছে এডগার স্নোর গ্রন্থ রেড স্টার অফ চায়না, বা সাংবাদিক হোয়াইটের ইন সার্চ অফ হিস্ট্রি। সমাজ বদলে চীনের ভাবনা অনেক তরুণের মতো পূর্ববঙ্গের এক তরুণ শেখ মুজিবুর রহমানকে আকৃষ্ট করেছিল। তার বয়স তখন 30, 32 বছর বয়সে তিনি গেলেন চীন। চীন ছিল তখনকার যুবকদের কাছে নয়া চীন।
তখনকার যুবক কেন, আমাদের মতো যারা আছে আমাদের জেনারেশনের 60-এর দশকে আমাদের কাছেও চীন ছিল নয়া চীন, যা সম্পূর্ণ আলাদা পুরনো চীন থেকে। এক কথায় নয়া চীন বঙ্গবন্ধু ভালো লেগেছিল, কিন্তু অন্তিমে যে প্রশ্নটি আমাদের কেন অনেক মানুষের মনে জাগে, তা হলো কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক দেশে কি মানুষ স্বাধীন, নাকি তাকে একটি খাঁচাই থাকতে হয়? তাত্ত্বিকরা কমিউনিজম বা সোশ্যালিজমের যে কাঠামো তৈরি করেছেন, মানুষকে কি হুবহু সেই ফ্রেমে আটকানো যায়? যায় না। কারণ মানুষ মূলত স্বাধীন, একটি কঠিন কাঠামোয় আপাতত সন্তুষ্ট হলেও পরবর্তীকালে সে সেটা হয় না। আশ্রয়, বাসস্থান, খাদ্যের অভাব ঘুচলেই সে নতুন কিছু চিন্তা করতে চায়, সজীব থাকতে চায়। তাত্ত্বিকরা এটি উপেক্ষা করতে চেয়েছেন দেখে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। মাও সেতুংয়ের চীন ৮০% পুঁজিবাদ বেছে নিয়েছে। আজ থেকে ৭০ বছর আগে বঙ্গবন্ধু সেই সমস্যায় পড়েছিলেন। কিভাবে দেখবেন এই বিষয়টিকে? বইয়ের শেষ দিকে, তার নয়া চীন বইয়ের শেষ দিকে তিনি লিখেছেন, চীন তাকে মুগ্ধ করেছে, কিন্তু অন্য কোনো নতুন আদর্শের দল সৃষ্টি করার অধিকার কারো নেই। উপসংহারে তিনি লিখেছেন, ভাত কাপড় পাবার ও আদায় করে নেবার অধিকার মানুষের থাকবে, সাথে সাথে নিজের মতবাদ প্রচার করার অধিকারও মানুষের থাকা চাই। তা না হলে মানুষের জীবন বোধহয় পাথরের মতো শুষ্ক হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন বা চীন আদতে যে কাঠামোর যাত্রা শুরু করেছিল, তাতে অবিচল থাকতে না পারার কারণ সেই যে মানুষের মন শুষ্ক হয়ে যায়, আর শুষ্ক মনের মানুষ নিয়ে এগিয়ে যাওয়া যায় না। ১৯৫২ সালে চীন যাওয়া হতো না বঙ্গবন্ধু, অনেকে আমরা জানি না। আমি এবং শাহরিয়ার কয়েকদিন আগেও শান্তি পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম, বাংলাদেশের যে শাখা, তারাও জানতেন কিনা জানি না যে এই শান্তি পরিষদের শাখা বাংলাদেশে ৫০ দশকে হয়েছে, এবং খান আতাউর রহমানের সভাপতি ছিলেন, খান আতাউর রহমান না, আতাউর রহমান খানের সভাপতি ছিলেন, এবং বঙ্গবন্ধু তার একজন সক্রিয় সদস্য ছিলেন। যখন নাকি চীন শান্তি সম্মেলনের আয়োজন করে, তখন পাকিস্তানের যে কেন্দ্রীয় কমিটি তার কাছে আবেদন জানিয়েছিল যে পূর্ববঙ্গ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে কারা যাবে তার একটি তালিকা করতে। পূর্ববঙ্গ থেকে ১৫ জনের তালিকা পাঠানো হয়েছিল, কেন্দ্রীয় কমিটি ৫ জনকে নির্ধারণ করেছিলেন। পাকিস্তান থেকে কিন্তু প্রায় ৩০ জনের সদস্য গিয়েছিলেন, সেখানে মাত্র ৫ জন পূর্ববঙ্গের। বৈষম্য কিন্তু খালি অর্থনৈতিক না, সব ক্ষেত্রে কিন্তু ছিল, এবং সেটা প্রমাণ আরো পাওয়া যায়। বঙ্গবন্ধু নয়া চীনের লিখেছেন যে শেষ দিন পর্যন্ত তারা জানছেন না তিনি যেতে পারবেন কিনা, তার পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। শেষ মুহূর্তে ধরাধরি করে পাসপোর্ট পাওয়া গেল, টাকা নেই, পয়সা নেই, কাপড় নেই, জামা নেই, বা রাতে হয়তো বিমান, তারা হয়তো সকালে পেয়েছেন পাসপোর্ট। সেভাবে কিন্তু তারা যোগাযোগ করে তারা গেছে, এবং সেখানে একটা বড় মানে বঙ্গবন্ধুর বিবরণ পড়লে দেখা যাবে, খুব সাধু গদ্যে তিনি লিখেছেন যে মানিক ভাই বা তোফাজ্জল হোসেন মানিক ভাইকে নিতে পারছেন না। যেদিন তারা যাবেন সেদিন গিয়ে দেখেন যে তিনি নিশ্চিন্তে বসে আছেন, তার যাওয়ার কোনো লক্ষণই নেই। তাকে জোর করে প্রায় তখনই কাপড় চোপড় গুছিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। তোফাজ্জল হোসেন মানিক মিয়া তার স্ত্রীকে ছেড়ে, তার পরিবার ছেড়ে তিনি কোথাও যেতে চাইতেন না। তো এই যে শান্তি পরিষদের হয়ে তিনি গেলেন, সক্রিয় ছিলেন কেন? কেননা শান্তি পরিষদ সবসময় শান্তির কথা বলে। বঙ্গবন্ধুর ওই সময় আমরা দেখি বিশ্বজুড়ে অশান্তি। এখন মুজিব চান শান্তি, তার সবখানে তার আত্মজীবনী তো লেখা আছে। কমিউনিস্টের দুঃখী মানুষের কথা বলে, তিনিও দুঃখী মানুষের কথা বলতে ভালোবাসেন। তাছাড়া আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, মানুষ হিসেবে কমিউনিস্টদের তিনি পছন্দ করতেন তাদের সততা ও ত্যাগের জন্য। সুতরাং কমিউনিস্ট বিরোধী হয়ে কমিউনিস্টদের সমর্থনে তিনি বৈপরীত্য কিন্তু দেখেননি বা দেখতে পারেননি। আত্মজীবনীতে মুজিবের চীন ভ্রমণের কথা বলেছেন সংক্ষিপ্তভাবে, যেটি বিশদভাবে এসেছে নয়া চীনে। আবার লক্ষ্য করলে দেখবেন যে নয়া চীনে এমন অনেক কিছু নেই যেটি আছে আত্মজীবনীতে। তাই আমার মনে হয়েছে, এবং সম্পাদকের কাছে অনুরোধও আছে, যে এটি যদি পরবর্তী সংস্করণ হয়, তাহলে আত্মজীবনীতে চীনের যে অংশটি আছে সেটি পরিশিষ্টে দেওয়ার জন্য, তাহলে পাঠক দুটি মিলিয়ে দিতে পারবে। আমি আমার যে লেখাটি দীর্ঘ, সেখানে যেটি বলবো না, সেখানে আমি দেখিয়েছি যে চীনের, তার লেখা নয়া চীনে কি আছে, এবং আত্মজীবনীতে নেই। আত্মজীবনীতে যে অংশটি আছে নয়া চীনের জীবনীতে সেটি নেই, সেগুলি আমি যোগ করেছি।
তিনি নয়া চীনে যেহেতু উৎসাহী ছিলেন, এবং আপনারা লক্ষ্য করবেন যে তিনি দুবার চীনে গেছেন 1957-এর মধ্যে, এবং একবার যখন টোয়েনলাই আছে সেখানে তিনি একটি বড় ভূমিকা পালন করেছিলেন। সেদিক থেকে বলতে গেলে বলা যেতে পারে সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু তার যুক্ততা ছিল না যেমনটা ছিল চীনের সঙ্গে। এবং আরো বলে রাখি, 1956 সালে বোধহয় খুব সম্ভব তিনি আবার স্টকহোমে শান্তি পরিষদের যে সভা, সেখানেও কিন্তু তিনি গিয়েছিলেন, যেটির খবর আমরা বা কোনো উপাত্ত সেই বিষয়ে আমরা এখনো পাইনি। তো ওই আমলের অনেক যুবকের মতো নয়া চীন দেখতে উৎসাহী, কারণ তারা নিজের দেশটিকে বদলে দিয়েছিল। আর শেখ মুজিব নিজেও তো চেয়েছিলেন যে নিজের দেশটিকে বদলে দিতে। 1952 সালের সেপ্টেম্বরে তিনি বেরিয়েছেন জেল থেকে। লিখেছেন তিনি জেলে থাকতেও তিনি চীনের কথা ভাবতেন, এবং মাওলানা ভাসানী থেকে বলতেন, যদি সুযোগ পাও একবার চীন দেশে যাও। এবং সেই সুযোগটি চলে এসেছিল 52 সালে। তারা প্রথমে গেছেন রেঙ্গুন, সেখানে তিনি বর্ণনা দিয়েছেন তখন মানে বার্মা স্বাধীন হচ্ছে। দ্বিতীয়ত তিনি গেছেন রেঙ্গুন থেকে হংকং। হংকংয়ে তিনি হংকং সম্পর্কে তিনি বিস্তারিত লিখেছেন, এবং সেখানে তিনি বলছেন হংকংয়ের মানুষজনের সঙ্গেও মিশেছেন, এবং তিনি বলছেন যে সেখানে অনেক সিন্ধি ব্যবসায়ীকে পেয়েছিলেন যারা পাকিস্তানে তারা ফিরে যেতে চাচ্ছিলেন, এবং কট্টর কমিউনিস্ট বিরোধী তাদেরকেও পেয়েছে। সেরকম একজন যেমন তাকে বলছিলেন যে চীন থেকে যদি কেউ ফেরত আসে তারা নয়া চীন সরকারের খুব প্রশংসা করে, কারণ আমি কোট করছি, ওখানে গেলে সুন্দর সুন্দর মেয়ে আপনাদের কাছে আসবে, আপনাদের সকল সময় মুগ্ধ করে রাখবে, কিছু দেখতে দেবে না, এবং আদর করবে এত বেশি যে আপনি দুনিয়া ভুলে যাবেন। চীনের বিরুদ্ধে তখনই ছিল সেটা স্ট্যান্ডার্ড প্রোপাগান্ডা। এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু মন্তব্য করেছেন, আমি ভাবলাম লোকটা অন্ধ, আমরা রাজনীতি করি, আমাদের লোভ মোহ দিয়ে ভোলানো সহজ নয়। তাহলে পূর্ব বাংলার মুসলিম লীগওয়ালারা তা পারত। মনে মনে ভাবলাম, জেলে দিয়া মিথ্যা মামলার আসামি বানিয়ে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে নানা প্রকার অত্যাচারও করে আমাদের মতের পরিবর্তন করা যায়নি। এটি বঙ্গবন্ধুর নিজের ব্যাপারে খাটে, তবে সব রাজনীতিকের ব্যাপারে খাটে না। হংকংয়ের ওখানে গিয়ে তিনি ইংরেজদের প্রশংসা করেছেন, তাদের শৃঙ্খলার প্রশংসা করেছেন, এবং হংকংয়ের যে তখনকার হংকংয়ের যে অবস্থা ছিল, যেখানে বাণিজ্য ট্যুরিজমের উপরে এবং যেখানে মেয়েরা যুক্ত ছিল, হংকং শেষে তিনি একটা মন্তব্য করেছেন যে হংকং এত পাপ সহ্য করে কেমন করে, শুধু তাই ভাবি। চীনে তিনি গেছেন, শান্তি কমিটির বক্তৃতার কথা হচ্ছে, এবং সেখানে তিনি মনোজ বসুর সঙ্গে দেখা হয়েছিল, মনোজ বসুর কথা আছে, এবং মনোজ বসু এবং তিনি বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন, সেই বিষয়ে বিশদ আছে। আমরা সবসময় বলি যে বঙ্গবন্ধু বাংলা ভাষা নিয়ে সবসময় আন্দোলন করেছেন, জাতিসংঘে ভাষণ দিয়েছেন, কিন্তু এখানে বলে রাখা ভালো, প্রথম আন্তর্জাতিক যে সম্মেলনে বঙ্গবন্ধু বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন সেটি হচ্ছে চীনে শান্তি পরিষদের যে সম্মেলন হয়েছিল সেখানে। তিনি শিল্প কারখানা পরিদর্শন করেছেন, ধর্ম নিয়ে তার খুব উৎসাহ ছিল, সেই ধর্ম নিয়ে তিনি জানতে চেয়েছেন, এবং তার পর্যবেক্ষণগুলি তিনি বই শেষে দিয়েছেন। আমি সেই ভ্রমণ কাহিনীতে বিস্তারিত যাব না, আমার বিষয়টি অন্য। আমি এখানে প্রথমে একটু সংক্ষিপ্ত সার দেওয়ার চেষ্টা করব, যেটা আমি লিখেছি, অর্থাৎ তিনি কি পর্যালোচনা করেছিলেন তার চীন ভ্রমণে। এক, তিনি বলছেন যে চীনে ভিক্ষুক সমস্যা একসময় প্রবল ছিল, বঙ্গবন্ধু রিক্সা নিয়ে খুঁজেছেন, ভিক্ষুক পাননি। এটা শাহরিয়ার, আমরা যখন গিয়েছিলাম শাহরিয়ারের খেয়াল আছে হয়তো, আমরাও কিন্তু এরকম খোঁজ করেছিলাম, আমাদের মতে কিন্তু তার অভিজ্ঞতা। পরে জেনেছেন আইন করে ভিক্ষাবৃত্তি বন্ধ করা হয়েছে। তিনি লিখেছেন সরকার প্রত্যেক বড় বড় শহরে এবং জেলায় ওয়ার্ক হাউস করেছে, তাদের সেখানে কাজ করতে হচ্ছে, তবে গ্রামাঞ্চলে দু একজন ভিক্ষুক থাকতেও পারে। তবে তিনি যেটা মন্তব্য করেছেন, চীনের মানুষ খুব গরিব এবং জীবনযাত্রার মান খুব নিচু। দুই নম্বর, তিনি বলছেন আফিম চীনের সর্বনাশ করেছিল, এখন সেটা বন্ধ। এবং তিনি এই ড্রাগের সম্পর্কে বলছেন, আমাদেরকেও একটা শিক্ষিত সমাজে প্রতিজ্ঞা করতে হবে যেন একজন আফিম খোরো আমরা সেটা অবলিক বলতে পারি, মানে ড্রাগের নেশা যেন এই দেশে আমরা রাখবো না। তিন, ডাকাতির জন্য বিখ্যাত ছিল চীন, এর কারণ বেকারত্ব, জমির মালিক জমিদার এবং তাদের অত্যাচার ছিল চরম। নয়া চীন সরকার ক্ষমতায় এসে লাঙ্গল যার জমি তার নীতি প্রবর্তন করে এবং বাজেয়াপ্ত জমি গরিব চাষিদের মধ্যে ভাগ করে দেয়।
একখণ্ড জমিও পতিত নেই। বঙ্গবন্ধু লিখেছেন, রেল লাইনের পাশে যে গর্তগুলি পড়ে থাকে সেগুলি তো ফসল করা হয়েছে। যদি কোনো জমি ইচ্ছাকৃতভাবে পড়ে থাকে তাহলে সরকার কঠোর শাস্তি দেয়। বঙ্গবন্ধুর মনে হয়েছে জমির ট্যাক্স খুব কম নয়, একটু বেশি। তিনি লিখেছেন, কৃষক যে জিনিস উৎপাদন করে তার দাম আমাদের দেশের মতো কম হতে পারে না। অর্থাৎ উৎপাদনের অর্জন দিয়ে কৃষকের জীবন নির্বাহ করতে পারে। তিনি লিখেছেন, দেশের ভিতর গণজাগরণ এসেছে বলে এটা সম্ভবপর হয়েছে। প্রত্যেকে প্রত্যেকের জন্য, সকলেই সকলের জন্য, এই নীতির খুব প্রচার হয়েছে এবং সেইভাবে হতেছে। গ্রামের গরিব চাষিরা একতাবদ্ধ হয়ে চাষাবাদ করাতে মানুষের মধ্যে বিভেদ ভাব দিন দিন দূর হয়ে যেতেছে। বঙ্গবন্ধু আমলে বেশি আগ্রহী ছিলেন বঙ্গবন্ধু কৃষকদের। বঙ্গবন্ধু নিজে বিশেষভাবে জানতে চেয়েছিলেন কৃষকদের জীবন সম্পর্কে। এবং আমরাও যখন চীনে গিয়েছিলাম, গ্রামে গ্রামে গিয়ে আমরা চীনের কৃষকদের জীবন কেমন সেটা জানতে চেয়েছিলাম। এবং পরবর্তীকালে আমি দেখাবো যে বঙ্গবন্ধু ওই অভিজ্ঞতা কিভাবে আমাদের দেশের ক্ষেত্রেও তিনি বলছেন। বঙ্গবন্ধু একটা কথা বলেছেন, 4 নম্বরে বলছি, যে চীন সরকারের কাজে একটা কায়দা আছে, তারা সকল কাজে জনগণের সাহায্য চায়। একটা উদাহরণ দিয়েছেন, সরকার হয়তো জানালো যে 100 মাইল রাস্তা করতে হবে নিজের সুবিধার জন্য, প্রত্যেককে 2 দিন কাজ করতে হবে, অর্থাৎ বেগার খাটতে হবে। সবাই তা অক্ষরে অক্ষরে পালন করে। এর কারণ উত্তর মুজিব নিজেই দিয়েছেন, এইভাবে নয়া চীনের মানে আহ ফুলের মালাই না আমাদের দিয়েছিল, না দুঃখিত, বলেছিলেন যে হাজার হাজার গঠনমূলক কাজ সাধারণ মানুষ করেছে, কারণ জনসাধারণ আস্থা আছে সরকারের উপর এবং মনে করেছে এ কাজ তাদের নিজেদের। এখানে আমাদের সঙ্গে যদি তুলনা করলেন তাহলে দেখবেন যে আমরা এইভাবে কিন্তু জনসাধারণের কাছে বলি, আমরা পৌঁছাতে পারিনি। পঞ্চমত তার পর্যবেক্ষণ, মিথ্যা সাক্ষী বন্ধ করে দেওয়া। তারপরে একটা বলছেন যে কুটির শিল্পের মাধ্যমে বেকার সমস্যা দূরের চেষ্টা করছে, বড় বড় কারখানা তৈরি করছে। এবং বঙ্গবন্ধুকে একজন জানিয়েছিলেন যে 3 বছরের মধ্যেই এই সমস্যা দূর হবে। তিনি বলছেন যে কত বড় সংকল্প এদের মনে, এরা এত বড় একটা সমস্যা চিরদিনের জন্য দেশ থেকে মুছে দিতে চায়। দুনিয়ার অনেক বড় উন্নতশীল দেশও আজ পর্যন্ত বেকার সমস্যা দূর করতে পারেনি। বারবার চেষ্টা করেও, প্ল্যান করেও তারা কৃতকার্য হতে পারেনি। তার কারণ দৃষ্টিভঙ্গি ও সমাজ ব্যবস্থা। 6 নম্বরে তিনি বলছেন বেশ্যাবৃত্তি হ্রাস। বঙ্গবন্ধু জানতে পেরেছেন আগে মেয়েদের কাজের ব্যবস্থা করেছে চীন, তাদের মধ্যে প্রচার চালানো হয়েছে, বেশ্যাবৃত্তি কমে আসছে, প্রচারের কারণে অনেকে গণিকালয়ে যায় না। বঙ্গবন্ধু উপলব্ধি, তিনি লিখেছেন, আইন করে কোনো অন্যায় কাজে বন্ধ করা যায় না, অন্যায় বন্ধ করতে হলে চাই সুষ্ঠু সামাজিক কর্মপন্থা, অর্থনৈতিক সংস্কার ও নৈতিক পরিবর্তন। কতটা সময় গেল? কত? আচ্ছা 23 মিনিট, সরি, আমি শেষ করছি। আরেকটা হচ্ছে চীনে নারী পুরুষের সমতা। এবং একটা প্রসঙ্গে বারবার বঙ্গবন্ধু বলেছেন ধর্ম, আমি এখানে একটু আলোচনা করতে চাই যে ধর্ম সাহায্যে কিভাবে নারীদের দমিয়ে রাখা হয়, তিনি সেটার উদাহরণ দিয়েছেন। আমি এটা একটু উল্লেখ করতে চাই, কারণ বর্তমানে আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের যে আহমেদ শফি গ্রুপ আছে তারা প্রভাবশালী হয়েছে, এটা আপনারা অনেকে অনুধাবন করছেন। মুজিববর্ষ পালন করবেন অথচ শফি গ্রুপকে প্রণোদনা যোগাবেন, তা যে বঙ্গবন্ধুর আদর্শের কত বড় বিচ্যুতি তা অনুধাবন করা কিন্তু সহজ হবে। বঙ্গবন্ধু লিখেছেন, যদিও আইনে আমাদের দেশে নারী পুরুষের সমান অধিকার, তথাপি আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত লোকের মনে এই ধারণা যে পুরুষের পায়ের নিচে মেয়েদের বেহেশত, পুরুষ যা ইচ্ছা তাই করতে পারে, মেয়েদের নীরবে সব অন্যায় সহ্য করতে হবে বেহেশতের আশায়। তার চেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের নির্ভর করতে হয় পুরুষদের অর্থের উপরে, কারণ আমাদের দেশে অশিক্ষিত অর্ধশিক্ষিত কিছু মোল্লা পর্দা করে জান পেরেশান করে দেয়। কোনো পরপুরুষ যেন মুখ না দেখে, দেখলে আর বেহেশতে যাওয়া হবে না, হাবিয়া দোজকের মধ্যে পুড়ে মরবে। আমাদের দেশের সরল প্রাণ গরিব অশিক্ষিত জনসাধারণ তাদের কথা বিশ্বাস করে আর বেহেশতের আশায় পীর সাহেবদের পকেটে টাকা গুঁজে দেয়, আর তাদের কথা কোরআন হাদিসের কথা বলে বিশ্বাস করে। কিন্তু ইসলামের ইতিহাস পড়লে জানা যায় মুসলমান মেয়েরা পুরুষদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যেত, অস্ত্র এগিয়ে দিত, আহতদের সেবা শুশ্রূষা করত। হজরত রসুল করিমের স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকা নিজেই বক্তৃতা করতেন,
দুনিয়ায় ইসলামী নারীর অধিকার দিয়েছে। আমি এই কথাটি বিশদভাবে বললাম। আমাদের এখানে এখন পর্যন্ত এত বছর পরে কিন্তু একই কথা হচ্ছে। একটি বিষয় ভালো লাগেনি বঙ্গবন্ধু, সেটি হচ্ছে অবিবাহিত মেয়েদের সন্তান হলে রাষ্ট্র সন্তানের দায়িত্ব গ্রহণ করবে, অবিবাহিত মেয়েদের সন্তান হবে, এটি তিনি পছন্দ করতে পারেন। এবং তিনি লিখেছেন, এটা আমি সন্তুষ্ট হতে পারিনি, প্রথাটা আমার ভালো লাগেনি। 9 নম্বরে তিনি বলছেন যে সরকারি কর্মচারী এবং দুর্নীতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আমার মনে হয় যে এখন এই বিষয়টি আমাদেরও আলোচনা করা উচিত, কারণ আপনারা দেখছেন যে কি পরিমাণ দুর্নীতির বিষয় প্রতিদিন আসছে এবং আশ্চর্য সহনশীলতা আমরা দেখছি সরকারি নীতি নির্ধারকদের মধ্যে, সাধারণের মধ্যে। তিনি বলছেন বঙ্গবন্ধু যে চীনে উৎখাত করেছে দুর্নীতি এবং দুর্নীতি ধরা পড়লে ফাঁসি। আমাদের দেশে তখনও দুর্নীতি প্রশ্রয় পেয়েছে সরকারের, এখনো সরকারের কয়েকজনকে একচেটিয়া ব্যাংক, ইন্স্যুরেন্স, বিদ্যুতের পারমিট দিয়েছে এবং এর মধ্যে যে বড় লেনদেনের ব্যাপার আছে তা বাংলাদেশ ব্যাংক এবং সরকার ছাড়া সবাই জানে। ব্যবসায়ীদের ব্যাংক লুটের অধিকার সরকারই দিয়েছে, এটি নীতি নির্ধারকরা অবশ্যই জানেন। আমাদের দেশের মানুষ যেহেতু গরু বা গাধা, তারাও ঘাস চিবুচ্ছে। বঙ্গবন্ধু এখানে একটা জরুরি মন্তব্য করেছেন, জাতির আমূল পরিবর্তন না হলে দেশ থেকে দুর্নীতি দূর করা কষ্টকর। নতুন করে সকল কিছু ঢেলে সাজাতে হবে। ভাঙ্গা দালানে চুনকাম করে কোনো লাভ হয় না, বেশি দিন টিকে থাকে না, আবার ভেঙে পড়ে। পুরানো দালান ভেঙে ফেলে দিয়ে নতুন করে গড়ে তুললে ঘুণ ধরতে বা ভেঙে পড়তে সময় লাগে। সঙ্গে সঙ্গে ভিত্তিটা মজবুত করতে হয়। ভিত্তি মজবুত না হলে সামান্য বাতাসে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই নয়াচিনি দেখেছি তারা ভিত্তি মজবুত করে কাজ শুরু করেছে। শেষ বলছি, ধর্ম নিয়ে বঙ্গবন্ধু অনেক মন্তব্য করেছেন। চীনে গিয়েও তিনি খোঁজ রেখেছেন মুসলমানরা ধর্ম পালন করে কিনা। তিনি বলছেন যে শোষকরা ধর্ম ব্যবহার করে চীন ধর্মের নামে সমস্ত দাঙ্গা বন্ধ করেছে। এই বিষয়ে তিনি নিজেকে প্রশ্ন করেছেন যে আমাদের এখানে এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি। এবং আপনারা জানেন যে পরবর্তীকালে তিনি কেন ধর্মনিরপেক্ষতা বেছে নিয়েছিলেন। বঙ্গবন্ধু লিখেছেন, নয়াচিনের উন্নতি দেখে আমি সত্যি সন্তুষ্ট হয়েছি। যদি 10 বছর তারা দেশকে শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে পারে, তবে জনসাধারণের কোনো দুঃখ দুর্দশা থাকবে না, অশিক্ষা কুসংস্কার মুছে যাবে এবং দুনিয়ার যে কোনো শক্তির সঙ্গে তারা মোকাবেলা করতে পারবে সব দিক থেকে। কারণ জাতিকে গড়ে তোলার যে প্রধান শক্তি জনসাধারণের মনোবল, তা নয়াচীনের জনগণের মধ্যে আছে। নয়াচীনের অনেক কিছুই আমার ভালো লেগেছিল, একথা সত্যি, কিন্তু যে বিষয়টি তার ভালো লাগেনি তা হলো সেখানে কমিউনিস্ট আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ প্রচার করতে দেওয়া হয় না। সমাজতন্ত্র পুঁজিবাদ সম্পর্কে তিনি সুস্পষ্ট কোনো মন্তব্য করেনি, কিন্তু তিনি একটি কথা বলেছিলেন যেটা পরিধানযোগ্য, যে আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না। একে আমি শোষণের যন্ত্র হিসেবে মনে করি। এই পুঁজিপতি সৃষ্টির অর্থনীতি যতদিন দুনিয়া থাকবে ততদিন দুনিয়ার মানুষের উপর থেকে শোষণ বন্ধ হতে পারে না। পুঁজিপতিরা নিজের স্বার্থে বিশ্বযুদ্ধ লাগাতে বদ্ধপরিকর। নতুন স্বাধীনতাপ্রাপ্ত জনগণের কর্তব্য বিশ্ব শান্তির জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করা। যুগ যুগ ধরে পরাধীনতার শৃঙ্খলে যারা আবদ্ধ ছিল, সাম্রাজ্যবাদী শক্তি যাদের সর্বস্ব লুট করেছে, তাদের প্রয়োজন নিজের দেশকে গড়া ও জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি দিয়ে সর্বশক্তি নিয়োগ করা। বিশ্ব শান্তির জন্য জনমত সৃষ্টি প্রয়োজন হয়ে পড়েছে। বঙ্গবন্ধু চীন থেকে ফিরে আসার পর সমালোচিত হয়েছেন কমিউনিস্ট হিসেবে, সাংবাদিকদের দ্বারা, সবকিছু দ্বারা, কিন্তু আমি সেখানে যাব না। আমি বলতে চাচ্ছি যে 1972-এর পরে আমি লিখিতভাবে যেটা দেখিয়েছি যে বঙ্গবন্ধু তার প্রতিটি বক্তৃতায় সমাজতন্ত্রের কথা বলেছেন। এবং আপনারা জানেন যে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রতা তিনি মূলনীতি হিসেবে তিনি স্থাপন করেছিলেন। এবং এটা চীনের দ্বারা আমি বলবো, কারণ তিনি সোভিয়েতের সঙ্গে তার কখনো ইন্টারাকশন হয়নি, চীন দ্বারা তিনি যে প্রভাবিত হয়েছিলেন সেই সময় এবং পরবর্তীকালে, সেটাই কিন্তু এটার একটা কারণ। এবং 1975 সালে যখন আমাদের শ্রদ্ধেয় কবির চৌধুরী এবং শামসুজ্জামান খান তার সঙ্গে দেখা করতে গেছিলেন, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি ছাত্র ইউনিয়নের ফাংশনে কেন যাচ্ছেন। তিনি বলেছিলেন, তোমাদের কাজে আমি সন্তুষ্ট হতে পারি না সবসময়, অর্থাৎ ছাত্রলীগের কাজে। ছাত্র ইউনিয়ন ওরা পরিশ্রমী, নিষ্ঠাবান ও ত্যাগী। তিনি আরেকবার বলেছিলেন যে আমি
একটিমাত্র জাতীয় পার্টি করেছি, বাকশাল। ত্যাগী সৎ লোকেরা কাজের মাধ্যমে সেই পার্টির সামনের কাতারে আসবে, অকর্মণ্য গলাবাজরা পিছনে পড়বে। দেখো না, আমি আলতাফ সাহেবকে মন্ত্রী করেছি, এমন একটা লোক পাওয়া ভাগ্যের কথা। ছেলেবেলা থেকে তিনি গরিবদের প্রতি সহানুভূতি ছিলেন, কমিউনিস্ট শ্রমিক কৃষকদের কথা বলে, সুতরাং তিনি কমিউনিস্ট না হলেও এই ভাবনার প্রতি অনুরাগী ছিলেন। এখানে উল্লেখ্য ১৯৫২ থেকে ১৯৭৫ পর্যন্ত আওয়ামী লীগে অনেক সময় ডানপন্থীরা শক্তিশালী উঠেছে, কিন্তু বঙ্গবন্ধু সবসময় পার্টিকে মধ্য বামে রেখেছেন। ডান পন্থায় তার বিশ্বাস ছিল না। তখন অবশ্য তার হাতে গড়া দল ডানপন্থায় প্রবল আস্থাশীল। তিনি ১৯৫৩ সালে কাউন্সিল মিটিং আমরা দেখছি সমাজতন্ত্রের কথা বলছেন, কৃষকদের কথা বলছেন। ১৯৪৯ সাল থেকে তিনি জমিদারি বিলুপ্তির কথা বলেছেন, জমির সিলিং করার কথা বলেছেন। আপনাদের মনে আছে কিনা জানি না, ১৯৫৬ সালে যে আওয়ামী লীগ সরকারের পতন হল, তার একটি কারণ হচ্ছে জমির সিলিং তারা ১০০ বিঘাতে বেঁধে দিয়েছিলেন, এবং যেটা পরে জমিদার বা যারা ছিলেন জোরদারদের প্রতিনিধি তারা করেননি। এবং পরবর্তীকালে আমরা দেখি বঙ্গবন্ধু কিন্তু জমির সিলিং তিনি বেঁধে দিয়েছিলেন। তিনি যখন নাকি কবির চৌধুরী তাকে প্রশ্ন করেছিলেন যে ১৯৭১ সালে চীন কি ভূমিকা রেখেছে আমাদের কাছে, তারপরে এখনো চীনের কথা বলেন, তখন তিনি লিখেছেন শামসুজ্জামান খান, যে হঠাৎ তার মুখে একটু বেদনার ছায়া পড়ল। তিনি বলছিলেন যে দেখো, দুটি বিষয় আলাদা। মাও একজন বড় নেতা, একজন জীবনে বহু সংগ্রাম করেছেন, তার জীবনের চিন্তাটা জানা ও বোঝা দরকার। একটা অনুন্নত বিশাল দেশকে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, সে দেশটা এত মানুষ হওয়া সত্ত্বেও কত উন্নত হয়েছে, এই ব্যাপারটা কিভাবে ঘটেছে তা উপলব্ধি করার চেষ্টা করছে, অর্থাৎ ১৯৭১ সালে। তারপর তিনি বললেন একটু বেদনা মাখা গলায় যে রাজনীতি বড় জটিল, নিষ্ঠুর, এর ফলে কত অস্বাভাবিক ঘটনা ঘটে। তা না হলে চীন আমাদের সমর্থন না করার আমি কোনো যুক্তি দেখছি না। চীন খুব অন্যায় কাজ করেছে। তিনি আরেকটি সাক্ষাৎকারে বলেছেন, আমি সোভিয়েত ও ভারতের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কেন তারা আমাদের দেশকে সহায়তা করেছে। তিনি যে ধারণাগুলি চীন থেকে নিয়ে এসেছিলেন, আমি এখন উপসংহারে বলছি, দুটি দিক ছিল, একটা হচ্ছে তাত্ত্বিক, দুই হচ্ছে ব্যবস্থা। তাত্ত্বিক দিক থেকে অসুবিধা ছিল না, সমাজতন্ত্রের মূলনীতি তার কাছে গ্রহণযোগ্য ছিল। মাওয়ের চিন্তাধারা তখনও ব্যক্তি পায়নি, সুতরাং সেই ধারণা তার মানুষ জগতের বাইরে ছিল। আমি এখানে দেখাচ্ছি যে ১৯৬৪, ৬৬, ৭২, ৭৫ তিনি সবসময় বলছেন যে কিভাবে সমাজতান্ত্রিক ধ্যান ধারণা এদেশে প্রচার করতে হবে, দিতে হবে। আমি সেখানে যাচ্ছি না, কারণ আমি সময় নিয়ে নিচ্ছি। আমি খালি দুটি বিষয়ে কথা বলে শেষ করব। একটা হচ্ছে, তিনি বলছিলেন যে বাকশাল করার পরে যে কবির চৌধুরীকে, যে চৌধুরী সাহেব, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করলাম, কত জেল খাটলাম, আর এখন এক পার্টি করতে যাচ্ছি। আগস্ট মাস থেকে বাকশালের কাজ পুরোপুরি শুরু হবে। আমি এটা চাইনি, বাধ্য হয়ে করতে হচ্ছে। পাকিস্তানপন্থী বিভিন্ন ইসলামী দল এবং অস্ত্রধারী জাসদের গণবাহিনী, সর্বহারা পার্টি প্রভৃতি প্রশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতাকে ভেঙে ফেলার উপক্রম করেছে। আমার বহু লোককে অন্যায়ভাবে হত্যা করেছে। ঈদের দিন নামাজের মধ্যে হত্যা করা হয়, শুনেছেন কখনো? অতএব অন্য কোনো পথ খোলা না দেখে আমি স্বাধীনতার পক্ষের লোকদের নিয়ে, এখানে একটি কথা উল্লেখ্য, 62-তে তার পরবর্তীকালে আমি দেখি তিনি যে কথাটা সবসময় বলছেন, যে সমমনাদের একটি রাজনৈতিক মঞ্চ হিসেবে বাকশাল গঠন করেছে। তিনি সবসময় বলেছেন সমমনাদের নিয়ে কাজ করতে হবে, অথবা কোন রকম যুক্ত বা ঐক্য ফ্রন্টে যাওয়ার দরকার নেই। তিনি বলছেন, আমি সমাজতন্ত্র বিরোধী, আমি আবারও বলছি, আমি সমাজতন্ত্র বিরোধী, ধর্ম নিরপেক্ষ বিরোধী, এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো দল বা ব্যক্তিকে বাকশালে নেব না। আজকে মুজিবের এই প্রয়াণ বা শোক দিবসে আমি এই কথাটি জিজ্ঞেস করতে চাই মুজিব অনুসারীদেরকে এবং নীতি নির্ধারকদের, বঙ্গবন্ধু যে কথাটা বলেছিলেন আমরা কতটা তার অনুসরণ করছি? আর একটি কথা তিনি বলেছিলেন, আমি ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নয়, দেশকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ। আমি ক্ষমতা অনেক পেয়েছি, এমন আর কেউ পায় নাই। সে ক্ষমতা হলো জনগণের ভালোবাসা ও নজিরবিহীন সমর্থ। প্রফেসর সাহেব শুনেন, আমার এই একদলীয় ব্যবস্থা হবে সাময়িক, দেশটাকে প্রতি বিপ্লবের হাত থেকে
রক্ষা করে আমি গণতন্ত্রে ফিরে যাব, বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাব। তবু চেষ্টা করব গণতন্ত্রের যেন শোষকের গণতন্ত্র না হয়, আমি দুঃখী মানুষের যেন গণতন্ত্রের স্বাদ পায়। তিনি আহ যেটা বলছেন যে চীন যেভাবে সমস্যা সমাগুলির সমাধান করেছিল, তিনি যার বইতে লিখেছেন, তা ইতিবাচকভাবে গ্রহণ করেছিলেন। পরে সোভিয়েত ব্যবস্থাও তাকে অনুপ্রাণিত করেছে সমস্যা সমাধানে, কিন্তু গণতন্ত্রের কথা তিনি ভোলেননি। এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা, এটি ছিল তার কাছে অস্বস্তিকর, যা তিনি নয়া চীনে লিখেছেন। বাকশাল করার সময় কিন্তু কিন্তু সমাজতন্ত্র চেয়েছেন, কিন্তু গণতন্ত্র সহ। তিনি বলেছিলেন যে বাকশাল তো কম দুঃখে গঠন করিনি, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সময় আর তিনি পাননি। কিন্তু বাকশালের পরে আমরা আজকাল বলি না এই কথা, যে শৃঙ্খলা ফিরে আসছিল, উৎপাদন বৃদ্ধি পাচ্ছিল। মুজিব যে সমাজতান্ত্রিক রূপান্তরের প্রয়াস চেয়েছিলেন, তা মওদুদ আহমেদ, যিনি তার বিরোধী বঙ্গবন্ধুর, তার গ্রন্থ স্বীকার করেছেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগ ছিল একটি দ্বন্দ্ববহুল, বিশৃঙ্খল, পেটি বুর্জুয়া রাজনৈতিক সংগঠন। অসংখ্য ধরনের শ্রেণী ও পেশার প্রতিনিধিত্ব ছিল। দলটি একটি বহুমুখী শ্রেণী চরিত্রের ধ্বজাধারী হিসেবে বিকশিত হচ্ছিল। দলের নেতাকর্মীদের মধ্যে চিন্তাগত অভিন্নতার কোনো অস্তিত্ব ছিল না। ফলে অসংখ্য ধরনের বিক্ষিপ্ত চিন্তা চেতনাকে একসূত্রে গ্রথিত করে সমাজতান্ত্রিক আদর্শ থেকে তাদের উদ্বুদ্ধ করা সম্ভব ছিল না। কিন্তু বঙ্গবন্ধুকে এই দলটির উপর নির্ভর করছিল। আমি সবশেষে বলবো, আসলে বঙ্গবন্ধু ওই সময়েও তার সময় থেকে এগিয়ে গিয়েছিলেন, আমরা পিছিয়ে পড়েছিলাম। তিনি আমাদেরকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা যেতে চাইনি, যেতে পারিনি। আমি শেষ করব এইভাবে, সে সমাজতান্ত্রিক চিন্তাধারা বঙ্গবন্ধুকে উদ্বুদ্ধ করেছিল। চীন ভ্রমণ, চীনের সঙ্গে যুক্ততা, মানে বিভিন্ন সময় তার যে যুক্ততা ছিল, তার সেই চিন্তাকে বিকশিত করেছিল। তার লেখা আমার দেখা নয় চীন তারই প্রমাণ। সবশেষে আজকে এই মুজিব বর্ষে এবং জাতীয় শোক দিবসে ইতিহাস সম্মেলনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শাহরিয়ার কবির এখানে আছেন। আমরা নির্মূল কমিটি থেকে, ব্যক্তি পর্যায়ে এবং নির্মূল কমিটি থেকে আমরা সবসময় বলেছি, বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারে একটি জাতীয় কমিশন গঠন করা উচিত। আমরাই বোধহয় সর্বপ্রথম এই দাবিটি তুলেছিলাম। আজকে আমি দেখলাম অনেকেই সেই দাবিটি তুলছেন, সেটি একটি সার্বজনীন দাবিতে পরিণত হয়েছে। আমি মনে করি যে সরকারের এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসা দরকার, যদি বঙ্গবন্ধুকে তারা ভালোবাসেন। এবং যে জাতীয় কমিটি করা হয়েছে বঙ্গবন্ধুর মুজিব বর্ষ পালনের জন্য, মার্চে তার মেয়াদ শেষ হবে এবং বাংলাদেশে 50 বছর শুরু হবে। সেই উপলক্ষে আমরা মনে করি বাংলাদেশের একটি সংক্ষিপ্ত এবং বঙ্গবন্ধুর একটি সংক্ষিপ্ত দুটি ইতিহাস বই থাকা দরকার, বিভিন্ন ভাষায় যেটা অনুদিত হবে, যেটা আমরা বিভিন্ন ভাষী মানুষদের কাছে দিতে পারবো। আমি এখানে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনাদের সামনে যে দুজন এখন বলবেন, তারাও আমাদের এখানে বিজ্ঞ ব্যক্তি এবং গবেষক হিসেবে তারাও খ্যাতিমান। সুতরাং আমার এই আলোচনা হয়তো তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু আমি আলোচনাটা শুরু করলাম, হয়তো তাদের কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ইতিহাস সম্মেলনের আয়োজনে আজকের এই একক বক্তৃতা বঙ্গবন্ধু নয়া চীন এবং সমাজতন্ত্র প্রদান করার জন্য বাংলাদেশ ইতিহাস সম্মেলনের উপদেষ্টা সভাপতি, প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 2015 সাল থেকে বাংলাদেশ ইতিহাস সম্মেলনের উদ্যোগে বাংলাদেশের প্রথম কোনো পেশাদারী সংগঠন হিসেবে প্রত্যেকটি জাতীয় দিবসের অনুষ্ঠান পালন করে আসছি। শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মেলনী প্রতি বছর একক বক্তৃতার আয়োজন করে। 2015 সালে আমাদের একক বক্তৃতা প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক MM আকাশ। 2016 সালে আমাদের একক বক্তৃতা প্রদান করেছেন বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক, বর্তমানের সভাপতি জনাব শামসুজ্জামান খান। 2017 সালে আমাদের একক বক্তৃতা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তৎকালীন চেয়ারম্যান বা অধ্যাপক আব্দুল মান্নান। 2018 সালে আমাদের একক বক্তৃতা প্রদান করেছিলেন যিনি আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। সর্বশেষ 2019 সালে আমাদের একক বক্তৃতা প্রদান করেছিলেন আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। এর ধারাবাহিকতায় 2020 সালে আজকের এই
একক বক্তৃতা প্রদান করলেন অধ্যাপক মুনতাসির মামুন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত সময় উপযোগী একটা আলোচনার জন্য। এই একক বক্তৃতাগুলো ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে আমরা নানা সময়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেমন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান 2017 সালের স্বাধীনতা দিবসে আমাদের এখানে একক বক্তা হিসেবে তার বক্তব্য রেখেছিলেন। সেগুলো সংকলন করে বাংলাদেশ ইতিহাস সম্মেলনী মুজিব বর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা বই বের করেছি, যেটির নাম হচ্ছে বঙ্গবন্ধুর জয়যাত্রা। অধ্যাপক মুনতাসির মামুন এবং আমাদের যুগ্ম সম্পাদক তপন পালিত এই বইটি সম্পাদনা করেছেন। বইটির মূল্য 350 টাকা। বাংলাদেশ ইতিহাস সম্মেলনের ফেসবুক পেজে এবং জেনোসাইড মিউজিয়ামের আমাদের যে অনলাইন সেল, সেখান থেকে আপনারা চাইলে বইটা কিনতে পারেন। আর বইটির পরিবেশক হচ্ছেন অনন্যা এবং সুবর্ণ। আমাদের যারা শুনছেন শ্রোতা মণ্ডলী, আপনারা অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন, আমরা চেষ্টা করেছি আমাদের স্ক্রলে সেগুলো দেখানোর জন্য। আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরকে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথির বক্তব্য রাখার জন্য। বন্ধু সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন এবং সমবেত শ্রোতৃ মণ্ডলী, অসাধারণ একটি ভাষণ আপনারা শুনলেন অধ্যাপক মুনতাসির মামুনের। বাংলাদেশে আমি তো কাগজে কলমে যা দেখছি, মুনতাসির মামুনের চেয়ে বঙ্গবন্ধুকে নিয়ে এত লেখা, মুক্তিযুদ্ধ নিয়ে এত লেখা আর দ্বিতীয় কোনো মানুষ পাওয়া যাবে। আমি কিছুদিন আগে মুনতাসির মামুনের বঙ্গবন্ধু সমগ্র পড়ছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে, শুধু বঙ্গবন্ধুর সম্পর্কে গ্রন্থ নয়, বিভিন্ন শত শত প্রবন্ধ মামুন লিখেছেন। এবং আশা করি আজকের যে ভাষণটি এটিও গ্রন্থাকারে বেরোবে, প্রকাশ পাবে। আমি মুনতাসির মামুনের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করে তিনি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যে বিষয়গুলো সংযোজন করা দরকার, আমি খুব সংক্ষেপে বলবো, কারণ শহীদ জানিয়েছেন যে আমাদের 9টার মধ্যে শেষ করতে হবে। আমি 10 মিনিট সময় নেব। অধ্যাপক মুনতাসির মামুন একটা গুরুতর প্রশ্ন তুলেছেন যে কেন এখন পর্যন্ত বঙ্গবন্ধুর অফিসিয়াল বায়োগ্রাফি, যেটা বলি যে সরকারি জীবনী, প্রকাশ করা হলো না। পৃথিবীর যে কোনো দেশেই যান আপনি, যখন ভারতে যাবেন, গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে যান, সেখানে গান্ধীর একটা সরকারি জীবনী পাবেন। অনেকেই জীবনী লিখেছেন, গান্ধী তার দীর্ঘ আত্মজীবনী লিখেছেন, তারপর একটা সরকারি ভাষ্য থাকা দরকার। তুরস্কে যান, কামাল আতাতুর্ক পাবেন, আমেরিকাতে যান, জর্জ ওয়াশিংটন পাবেন। আমাদের এখানে প্রথম দফা তো 75-এর পর থেকে তো আমরা জানি দীর্ঘ সময় এই বঙ্গবন্ধুর ঘাতকরা, 71-75-এর ঘাতকরাই পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। কিন্তু সেটা বাদ দিলেও বঙ্গবন্ধুর কন্যা 96 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন তো প্রায় 11 বছর হতে চললো। এই যে 16 বছরে আমরা একটা জীবনী লিখতে পারলাম না, সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু মামুনের বক্তব্যের মধ্যে পরিষ্কার হয়েছে। বঙ্গবন্ধু সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্রে বিশ্বাস করতেন, এবং যেটি আমাদের যে অনন্য সংবিধান বঙ্গবন্ধু যেটা আমাদেরকে দিয়েছেন 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে, যখন এই সংবিধানটি গৃহীত হয়, অসাধারণ একটি ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। এই ভাষণটি কিন্তু আওয়ামী লীগ কোথাও সেভাবে উল্লেখ করে না। আমি মনে করি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ সেটি হচ্ছে সংবিধানটি যখন তিনি গণপরিষদে উত্থাপন করলেন, তখন তিনি এই সংবিধানের 4 রাষ্ট্রীয় মূলনীতি ব্যাখ্যা করতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন, এটা বিশেষভাবে পরিধানযোগ্য। যেমন সমাজতন্ত্রের কথা, কেন সমাজতন্ত্র তিনি গ্রহণ করলেন? মুনতাসির মামুন বলেছেন তিনি প্রভাবিত ছিলেন চীনের সমাজ ব্যবস্থা, চীনের বিপ্লবী দেখে, সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী তিনি প্রভাবিত ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু যখন সমাজতন্ত্রের ব্যাখ্যা দিচ্ছেন, তিনি পরিষ্কারভাবে বলছেন আমাদের সমাজতন্ত্র হবে আমাদের মতো। প্রত্যেক দেশের কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, সেখান থেকে এই বোধগুলো জন্মায়। এবং তিনি চীন, সোভিয়েত ইউনিয়নের কথা উল্লেখ করেছেন, একইভাবে তিনি মিশরের কথা বলছেন। নাসের একভাবে সমাজতন্ত্র করছে, সাদ্দাম একভাবে সমাজতন্ত্র করছেন, অন্যান্য দেশের কথা উল্লেখ করেছেন, কিন্তু বলছে বাংলাদেশের সমাজতন্ত্র হবে সভ্যতা, আমাদের ঐতিহ্য, আমাদের সমাজ ব্যবস্থার সেই মডেলে। এবং একইভাবে তিনি ধর্ম নিরপেক্ষতারও নতুন ব্যাখ্যা দিচ্ছেন। আমাদের ধন্যবাদ জানাতে হবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এই যে বঙ্গবন্ধু 3টি গ্রন্থ তিনি প্রকাশ করলেন, এখন ভাষণও প্রকাশিত হয়েছে।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলো প্রকাশিত হবে। এখন বঙ্গবন্ধুর জীবনী লেখার প্রচুর উপকরণ তিনি আমাদের কাছে সহজলভ্য করে দিয়েছেন। শুধু তাই নয়, যে সমালোচনাগুলো 60-এর দশকে বামপন্থীদের কাছ থেকে আমরা শুনেছি, 6 দফার পরে এ কথা কি অস্বীকার করা যাবে যে বামপন্থীরা তাকে এই 6 দফাকে প্রত্যাখ্যান করেছিল আমেরিকার দলিল বলে, এবং আমেরিকা এটা তৈরি করে দিয়েছে। বঙ্গবন্ধুকে তো সিআইএ এর এজেন্টও বলা হয়েছে। অথচ আপনারা তার আত্মজীবনীতে দেখুন, চীনের মহাচীনের মধ্যে দেখুন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পরিষ্কার তার বক্তব্য। এই দুটো বই না বেরোলে বঙ্গবন্ধু যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে, সমাজতন্ত্রের পক্ষে, বিশ্ব শান্তির পক্ষে এমন একটা অসাধারণ যে তার দায়বদ্ধতা এবং তার যে দূরদৃষ্টি, তার যে প্রজ্ঞা, এগুলো নিয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। এই বইগুলো পড়ার পর আমরা জানতে পেরেছি সমাজতন্ত্রের প্রতি দায়বদ্ধতা, যেটা মামুন উল্লেখ করেছে। বঙ্গবন্ধু পরিষ্কার বলছেন, আমি কমিউনিস্ট নয়, আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি। এবং সেই সমাজতন্ত্র তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছে, যে সমাজতন্ত্র বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এবং একইভাবে গণতন্ত্রের কথাও যদি বলি, হ্যাঁ, চীনে গণতন্ত্র নিয়ে এটা তিনি দেখেছেন, কিন্তু তিনি কি আমেরিকার গণতন্ত্র পছন্দ করতেন? যে গণতন্ত্র সংজ্ঞা দিতে গিয়ে আমরা যখন আব্রাহাম লিঙ্কনকে অহরহ উদ্ধৃত করছি, স্টেট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, না, বঙ্গবন্ধু সেই গণতন্ত্র বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধু সেই ভাষণটি দেখুন, তিনি শব্দটি, যে শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, আমি শোষিতের গণতন্ত্রে বিশ্বাস করি। এই যে শোষিতের গণতন্ত্র, এই যে টার্মিনোলজি রাষ্ট্রবিজ্ঞানে, আমি মনে করি এটা তো বঙ্গবন্ধু সংযোজন করলেন। এই নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না। আমরা এখন সেই পুঁজিবাদের জোয়ারে যেভাবে গা ভাসিয়ে দিয়েছি, লুটেরা সংস্কৃতি বলুন, লুটেরা অর্থনীতি বলুন, সবকিছু মুনতাসির মামুন এগুলো উল্লেখ করেছেন, আমি পুনরাবৃত্তি করবো না। কিন্তু এইটা, এই রাষ্ট্র, এই সমাজ বঙ্গবন্ধু চাননি। তার দল যেটা এখন করছে, এটা বঙ্গবন্ধুর আদর্শের চেয়ে যোজন দূরত্ব তারা তৈরি করেছে। আমরা যে কারণে নির্মূল কমিটিতে গত 29 বছর ধরে আন্দোলন করছি, যে বঙ্গবন্ধুর যে অসাধারণ দলিল, যেটি আমাদের 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের 1 বছর অতিক্রম করার আগে, বিজয়ের 1 বছরের মধ্যে তিনি এই অসাধারণ দলিলটি দিয়েছেন। এবং এই সংবিধান নিয়ে আমি বহু দেশে আলোচনা করেছি, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে। তারা বিস্মিত হয়, কি করে এটা সম্ভব হলো, যে দেশে 85% তখন মুসলমান এবং পশ্চাৎপদ অর্থনীতি তো বটেই, এবং সেই রকম একটা দেশে এত আধুনিক সংবিধান কিভাবে সম্ভব? এবং ধর্মনিরপেক্ষতার গ্যারান্টি ক্লজ হিসেবে বঙ্গবন্ধু যেটি করলেন, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে সংগঠন, সেটি নিষিদ্ধ করে দিলেন সাংবিধানিক ভাবে। এবং এই কারণে আজকে শোকের মাসে, আজকে আগামীকাল আমাদের জাতীয় শোক দিবস, আমি পরিষ্কারভাবে একটা কথাটা বহুবার বলেছি, যে বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হলো, এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতাকে আমি বলতে শুনিনি। হত্যার মোটিভটাকে আমরা লিখেছি, আমরা নির্মূল কমিটি থেকে বারবার বলছি, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল 1 নম্বর হচ্ছে 71-এর পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারটা বন্ধ করবার জন্য। আমাদের এখন যে এত যে সম্পদ, এত অর্থনীতির যে আমরা বিশাল একটা অবস্থানে আছি, আমরা একটার বেশি 2টো ট্রাইব্যুনাল আমরা রাখতে পারিনি। সিনহা সাহেব এসে 2টো ট্রাইব্যুনাল ছিল, একটা করে দিয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। অথচ আপনারা ভাবুন, বঙ্গবন্ধুর সময়ে আমাদের কিছুই ছিল না, অর্থনীতি, অবকাঠামো কিছুই ছিল না। সেই অবস্থাতে বঙ্গবন্ধু 73টা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। এইটা বঙ্গবন্ধুকে হত্যা না করে বিচার বন্ধ করা যেত না, এবং সেই কারণে জিয়াউর রহমানরা বঙ্গবন্ধুকে হত্যা করে বিচারটা বন্ধ করেছেন, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন। কিভাবে? আমাদের সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা মুছে ফেলে। মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা বঙ্গবন্ধু যেটা বলেছেন, 48 থেকে শুরু করে 71 পর্যন্ত বাঙালি জাতির যে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এইটিকে তিনি মুছে ফেলে এই মুক্তিযুদ্ধটাকে 9 মাসের একটা যুদ্ধে তিনি রূপান্তরিত করেছিলেন জিয়াউর রহমান। এবং একইভাবে তিনি যুদ্ধাপরাধীদের যারা বিচার চলছিল তাদেরকে ছেড়ে দিয়ে এবং তাদেরকে রাজনৈতিক দল করার অধিকার দিলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন। এবং সেই সময় বিচিত্রা আমাদের একটা প্রচ্ছদ কাহিনী লিখেছিলাম, যে জিয়াউর রহমানের আমলে 66টা দল আত্মপ্রকাশ করেছিল ইসলামের নামে। জামাত ইসলামী তখন বেনামে ছিল, আইডিয়াল নামে, কিন্তু জিয়াউর রহমানের সময় তারা জামাত ইসলামী স্বনামে আবির্ভূত হয়েছে 79 সালে। তো এই যে ঘটনাগুলো, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এবং আমরা এত বছর ধরে দাবি করছি, কেন নেপথ্যের কুশীলব যারা, প্রধান কুশীলব যারা,
তাদের কেন বিচার করা হবে না? দরকার হলে আইন সংশোধন করে তাদের বিচার করবেন। আপনারা বিচার করলেন, তাদের আত্মস্বীকৃত খুনিদের বিচার করা হলো, কিন্তু নেপথ্য নায়ক কারা? যারা বঙ্গবন্ধুর ইতিহাসকে, বঙ্গবন্ধুর লিগেসিকে, বঙ্গবন্ধুর আদর্শ, তার রাজনৈতিক দর্শনকে সমূলে উৎকাটন করতে চেয়েছে, সংবিধান থেকে মুছে ফেলেছে, সরকারি যত বয়ান ছিল সেখান থেকে মুছে ফেলা হয়েছে, বঙ্গবন্ধুর কথা বলবার, এমনকি তার ভাষণ পর্যন্ত বাঁচতে দেওয়া হয়নি, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল। এই যে অপরাধ যেটা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, 30 লক্ষ শহীদের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সেই অপরাধীদেরকে আমরা এভাবে ছেড়ে দেব? সেজন্য আমরা বারবার বলছি, কমিশন গঠন করুন, এই নেপথ্য নায়করা কেন হত্যা করেছিল সেটা খুঁজে বার করুন। যে কোনো সাধারণ একটা হত্যাকাণ্ডে আমরা সবসময় বলি হত্যার মোটিভটা কি ছিল, এবং মাস্টার মাইন্ড করা ছিল। বঙ্গবন্ধু হত্যার তদন্তে কিন্তু যারা এই তদন্ত করেছেন তারা এই দুটো বিষয় উল্লেখ করেন। তারা ধরে নিয়েছেন এটা একটা নিছক রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একটা নিছক রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। তা যদি হতো তাকে তো এইভাবে সপরিবারে শিশু রাসেল সহ হত্যা করতে হতো না, এবং তাই যদি হতো তার সংবিধানকে তো এভাবে হত্যা করা যেত না। তো বঙ্গবন্ধুর যে আদর্শের কথা অধ্যাপক মুনতাসির মামুন বললেন, এবং তার বইও দেখেছি, প্রায় 1000 পৃষ্ঠার সেই বঙ্গবন্ধুর সমগ্র সমস্ত বক্তৃতাতে, ভাষণে বঙ্গবন্ধু সমাজতন্ত্রের কথা বলছেন, শোষিতের গণতন্ত্রের কথা বলছেন, পুঁজিবাদের বিরুদ্ধে বলছেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলছেন, উপনিবেশবাদের বিরুদ্ধে বলছেন, এবং আমাদের সংবিধানও সেটা লিপিবদ্ধ করেছে। শিক্ষার কথা যদি বলি, বঙ্গবন্ধু দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর কুদরতের খোদাকে শিক্ষা কমিশন প্রধান করেছিলেন একটা শিক্ষা নীতি প্রণয়ন করবার জন্য। সেই কুদরতের খোদা কমিশন সুপারিশ করেছিল যে সংবিধানে বঙ্গবন্ধুর যে দর্শন, রাষ্ট্রের 4 মূলনীতি, এটা শুধু সংবিধানে আবদ্ধ থাকলে চলবে না, এটাকে আমাদের পাঠ্যক্রমের অংশ করতে হবে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত এই দর্শন যে 4 মূলনীতি, এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। সেটা উল্টোটা বরং মামুন যেটা বললেন, হেফাজতের প্রভাবে আওয়ামী লীগ কি করছে, তাদের প্রভাবে আমাদের সাধারণ পাঠ্যসূচি থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব মুছে যাচ্ছে। হিন্দুদের লেখা পড়া যাবে না, কোন রকম ইসলামের সঙ্গে সম্পর্কিত নেই সেরকম লেখা পড়া যাবে না। এইটা কি বাংলা সাহিত্য? আপনি বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের প্রতি তার অঙ্গীকার দেখুন, রবীন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা করে দেখুন। কোন সাহসে রবীন্দ্রনাথের লেখা আমাদের পাঠ্যসূচি থেকে বাদ দেয়, এবং তাদেরকে কেন আদালতের শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে, তাদেরকে কেন পুরস্কৃত করা হবে? জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পুরস্কৃত করেছিলেন। আমরা এখন কি করছি? বঙ্গবন্ধুর আদর্শের হত্যাকারীদেরকে আমরা এখন তোয়াজ করছি। তো এই যে একটা সুপারফিশিয়াল শ্রদ্ধা, মামুন যেটা বললেন যে একটা মোৎসব হচ্ছে, কিন্তু আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার, বঙ্গবন্ধুর আদর্শ এবং রাজনৈতিক দর্শন যেটা আমি পরিষ্কার বলছি 72-এর সংবিধানে যেটি প্রতিফলিত হয়েছে তার ভাষণে, তার সবকিছুতে, আজকে সময় এসছে জীবনের সর্বক্ষেত্রে তার এই ভাষণ, তার যে দর্শন, তার যে লক্ষ্যে তিনি বাংলাদেশকে নিতে চেয়েছিলেন 72-এর সংবিধানে, সেইটা প্রতিষ্ঠিত করতে হবে। সাংবিধানিক ভাবে করতে হবে, প্রশাসনিক ভাবে করতে হবে, শিক্ষার ভেতর দিয়ে করতে হবে, সংস্কৃতির ভেতরে করতে হবে, এমনকি আমাদের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে করতে হবে সেটা। বঙ্গবন্ধু জানতেন ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীন করা যাবে না, এবং আপনি দেখুন গতকালকে বিএনপির বুদ্ধিজীবী যে আমাদের মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ কি ভয়ঙ্কর এক কথা বললেন, যে হ্যাঁ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা দূষিত সম্পর্ক। এই যে অস্বীকার করা, ইতিহাসকে অস্বীকার করা, বঙ্গবন্ধুকে অস্বীকার করা, এইটি হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করবার যে চক্রান্ত 75-এর পর শুরু হয়েছিল, সেই চক্রান্তগুলো এখনো চলছে। তো বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে আমি পুষবো, তাদেরকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যত খুশি কথা তারা বলবে, এবং বঙ্গবন্ধুর দর্শনের বিরুদ্ধে অশ্লীল কদর্য কথা বলবে ওয়াজের নামে টেলিভিশনে, টক শোতে, এবং সেটা আমাদের শুনতে হবে মুজিব বর্ষে, সেটা আমাদের শুনতে হবে যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী করতে যাচ্ছি। তো এইটাই জন্যই কি বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তো সেই জন্য মামুন যেটা সবসময় বলেন, বঙ্গবন্ধু একটি অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন, হ্যাঁ এটা আমিও বলি এরকম ভাবে, তবে না, এই জাতিকে তো তিনি প্রস্তুত করেছিলেন। যে বাঙালি মুসলমানের ভোটে পাকিস্তান হয়েছে, 23 বছর লেগেছে এই জাতিকে প্রস্তুত করতে। 48 সাল থেকে বঙ্গবন্ধু শুরু করেছেন, গোপনে বলুন, তার লেখার ভেতর বলুন, বক্তৃতার ভেতর দিয়ে, এই যে পাকিস্তানের অসারতা, সাম্প্রদায়িক রাষ্ট্রের অসারতা, ধর্মভিত্তিক রাষ্ট্রের অসারতা,
এটাকে মিথ্যে প্রমাণ করে এইটাকে বাংলাদেশ যে একটা আধুনিক রাষ্ট্র হবে, অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র হবে, সেই বোধটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। 23 বছরের এই সংগ্রাম, সেই কারণে জিয়াউর রহমান সংবিধান থেকে ওই স্বাধীনতার সংগ্রাম মুছে ফেলে 9 মাসের যুদ্ধে এটাকে রূপান্তরিত করেছিল। তো আমরা এটাই বলছি, আজকে সময় এসছে শুধু কমিশন গঠন নয়, সেই ব্যক্তিদেরকে বিচারের কাঠগড়ায় সমর্পণ করতে হবে। হ্যাঁ, আমাদের আইনে আছে মৃত ব্যক্তির বিচার করা যায় না, কিন্তু এই আইন তো আমরা সংশোধন করতে পারি। ইটালিতে তো মৃত ব্যক্তির বিচার করা যায়, বহু দেশে মৃত ব্যক্তির বিচার করা যায়। অবর্তমানে আমাদের ট্রাইব্যুনালকে আমরা ইন অ্যাবসেন্সিয়া বিচার করিনি, কেন ইন অ্যাবসেন্সিয়া জিয়াউর রহমান এবং তার সহযোগীদের বিচার হবে না? আজকে এই ফোরাম থেকে আমি প্রশ্নটা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার আপনাকে, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি আসলে স্যার আপনাকে আগে বলে দেওয়া দরকার ছিল যে আমরা আপনার এত ভালো বক্তৃতা রাখছিলেন স্যার, আমরা অনুষ্ঠানটি চাইলে আরেকটু দীর্ঘ করতে পারতাম। চমৎকার বলেছেন স্যার। স্যারও বলছিলেন আপনাকে বলার জন্য যে আপনি যাতে শেষ না করেন আর কি। তো যাই হোক স্যার, আমরা আজকে আমাদের আশা করি স্যার আমরা আরেকদিন এই বিষয় নিয়ে, এই শোকের মাসে আমরা আরেকদিন আপনাকে সংযুক্ত করব, মুনতাসির মামুন স্যারকে আমরা একদিন সংযুক্ত করব। আমাদের অনেকে আজকে আমাদের প্রোগ্রামটি দেখছেন, আমরা এই বিষয় নিয়ে আমাদের যে ইতিহাস সম্মেলনের নিয়মিত একটি আয়োজন আলাপে সংলাপ ইতিহাস অনুসন্ধান, তারই একটি পর্বে আমরা আপনি এবং অধ্যাপক মুনতাসির মামুন স্যারকে সংযুক্ত করে আমরা একটা অনুষ্ঠান করব। আজকের আমাদের এই একক বক্তৃতার আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির বক্তব্যের পালা। দীর্ঘদিন ধরে আমাদের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান পোল্যান্ডে অবস্থান করছিলেন। তিনি পোল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু অধ্যাপক হিসেবে, পোল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে উনি গেস্ট প্রফেসর হিসেবে পড়িয়ে সদ্য বাংলাদেশে ফিরলেন। আমি স্যারকে অনেকদিন পরে স্যার বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সভাপতি হিসেবে সম্মেলনের কার্যক্রমে যুক্ত হলেন। আমি স্যারকে বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সকল সদস্যদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং রাজশাহীর হেরিটেজ আর্কাইভসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানকে। ধন্যবাদ ডক্টর চৌধুরী শহীদ কাদের। উপস্থিত সকল শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি আমাদের জাতির জনক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো 1975 সালে 15ই আগস্ট নিহত সকল শহীদ এবং শহীদ জাতীয় চার নেতা এবং স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস। শোক দিবস উপলক্ষে আজকের এই একক বক্তৃতা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে বাংলাদেশ ইতিহাস সম্মেলনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে। ডক্টর শহীদ চৌধুরী কাদের সেটা উল্লেখ করেছেন। করোনার শুরুর পূর্বে বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সারা বছর ধরেই কোনো না কোনো কর্মসূচি থাকতই। যেমন আমরা সেমিনার আয়োজন করতাম, লোক বক্তৃতা, আলোচনা সভা, একক বক্তৃতা, আন্তর্জাতিক সেমিনার আয়োজন, প্রদর্শনী, ইতিহাসের বইমেলা ইত্যাদি উল্লেখযোগ্য কর্মকাণ্ড আমাদের ছিলই। সম্মেলনী বাধ্যতামূলকভাবে মার্চ ও আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে একক বক্তৃতার আয়োজন করে। গত মার্চ মাসে আমরা প্রস্তুত ছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে একটি একক আলোচনার, কিন্তু সেটি আমরা করতে পারিনি। অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে আমরা মামুন স্যার এবং জনাব শাহরিয়ার কবির তারা মূল্যবান বক্তব্য উপস্থাপন করলেন। আমি ইতিহাস সম্মেলনের পক্ষ থেকে প্রফেসর মুনতাসির মামুন এবং 71-এর খাতুকতারা নির্মূল কমিটির সম্মানিত সভাপতি, লেখক, গবেষক, সাংবাদিক জনাব শাহরিয়ার কবিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রত্যেক বছরই মার্চ মাসে এবং আগস্ট মাসে বাধ্যতামূলকভাবে দুটি একক বক্তৃতার আয়োজন করে থাকি। তাছাড়াও বছরে আমরা অন্যান্য দিবসগুলো যেমন 21শে ফেব্রুয়ারি এবং 16ই ডিসেম্বর আমরা এই দুই দিন আমরা সেমিনার আয়োজন করে থাকি। তো বঙ্গবন্ধুকে নিয়ে এর আগে যে 7টি আলোচনা হয়েছে চৌধুরী শহীদ কাদের সেটা উল্লেখ করলেন, আমি আর সেটি বলতে চাচ্ছি না। তবে যারা বক্তা ছিলেন আমি শুধু তাদের নামগুলো উল্লেখ করতে চাই।
2014 সালে বক্তা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর হারুনুর রশিদ, 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক MM আকাশ, 2016 সালে বাংলা একাডেমির তদানীন্তন মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান সাহেব, 2017 সালে তদানীন্তন UGC চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, 2018 সালে জনাব ষাঁড়ের কবির, তার বক্তব্য বিষয় ছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা। এই নিয়ে তার একটি বইও আছে। এবং 2019 সালে আমি বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও তার বাস্তবায়ন নিয়ে বক্তব্য রেখেছিলাম। বঙ্গবন্ধুকে নিয়ে কেবল দিবস পালন তাই নয়, বঙ্গবন্ধুর গবেষণা চর্চা একটা ধারা শুরু করেছেন প্রফেসর মুনতাসির মামুন। তিনি গত 30 বছর যাবৎ ধরে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লেখালেখি করছেন, অসংখ্য প্রবন্ধ লিখেছেন, অনেক গ্রন্থ লিখেছেন। আজকের এই সুযোগে আমি তার কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করতে চাই। আমরা যারা অনুষ্ঠান শুনছি তারা যেন আগ্রহী হই, এই বইগুলো সংগ্রহ করে আমরা পড়ি। বঙ্গবন্ধু প্রফেসর মুনতাসির মামুনের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ 2 খণ্ড, বঙ্গবন্ধু কোষ, যেটি শিশু একাডেমি থেকে প্রকাশ করা হয়েছে। এটি রেডি রেফারেন্স হিসেবে আমার মনে হয় সকলের সংগ্রহে রাখা উচিত। বঙ্গবন্ধু সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে হলে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। মুনতাসির মামুন আরও লিখেছেন মানুষের বন্ধু বঙ্গবন্ধু, মুক্তির সংগ্রামে শেখ মুজিব, খ্যাতিমানদের চোখে বঙ্গবন্ধু, মুজিবরের বাড়ি, 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধু কিভাবে আমাদের স্বাধীনতা এনেছিলেন, বঙ্গবন্ধুর জীবন, ছাত্র জীবন থেকে জাতীয় রাজনীতি 1920 থেকে 1949। আরেকটি বই বঙ্গবন্ধুর জীবন, জেল থেকে জেলে 1950 থেকে 1955, 6 দফা স্বাধীনতার অভিযাত্রায় বঙ্গবন্ধু, ষড়যন্ত্রের রাজনীতি ও বঙ্গবন্ধু হত্যা। তিনি ডক্টর শহীদ কাদেরকে বই দেখিয়েছেন বঙ্গবন্ধুর জয়যাত্রা নামক, সেটিও তিনি সম্পাদনা করেছেন। এবং জনাব ষাঁড়ের এই উল্লেখযোগ্য বই এবং প্রবন্ধ নিয়ে সকলের সংগ্রহে রাখা উচিত। বঙ্গবন্ধুকে নিয়ে মামুন স্যারের লেখা বইগুলো সবই মৌলিক। একটা ষাঁড়ের কবি করলেন, প্রত্যেকটি বই অ্যানালিটিক্যাল, গতানুগতিক অন্যান্য বইগুলোর মতো নয়। এই বইগুলোতে আছে ব্যাখ্যা বিশ্লেষণ, প্রত্যেকটি বই তথ্য সমৃদ্ধ। এবং যারা আমরা বঙ্গবন্ধু নিয়ে পড়াশোনা করছি, লেখালেখি করছি, মুনতাসির মামুন স্যারের এই বইগুলো সকলেরই পড়া উচিত। এখানে অসংখ্য অনেক তথ্য আমরা পাবো যেগুলো অন্যান্য বইতে পাওয়া যায় না। মুনতাসির মামুন এবং ষাঁড়ের কবি স্যারের সুবিধা হচ্ছে যে তারা 1960-এর দশকে বঙ্গবন্ধুকে দেখেছেন, তার রাজনীতিকে দেখেছেন, এবং 1970 সালের বিশেষ করে বঙ্গবন্ধুর শাসন আমলে তারা এটা প্রত্যক্ষ করেছেন। এবং তারা সে সময় তো খুবই ঘনিষ্ঠভাবে এই সমস্ত দেখেছেন। এবং তাদের সুবিধা হলো তারা যে কথাগুলো বলতে পারেন, অন্যান্য লেখকরা সেই কথাগুলো বলতে পারেন না। কাজেই তাদের লেখাতে আমরা দেখবো যে একটা বিশ্লেষণ থাকে, এই বিশ্লেষণগুলো আমাদের জানা দরকার। মুনতাসির মামুন স্যার শুধু নিজেই লিখছেন না, আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে ইতিহাস সম্মেলনীর যারা তরুণ সদস্য আছে তাদেরকে অনুপ্রাণিত করছেন। সম্প্রতি তাম্রলিপি 46 খণ্ডের বঙ্গবন্ধুর উপরে বই বের করেছে, এবং আমি দেখলাম এই সম্মেলনীর সদস্যরাই তার মধ্যে প্রায় 40 জন হবে আর কি। এটি প্রফেসর মুনতাসির মামুনের একটা সফলতা, যিনি সারা দেশে তিনি তরুণ লেখক সৃষ্টি করছেন এবং বঙ্গবন্ধু লেখক সৃষ্টি করছেন। আমি সেজন্য মামুন স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি এটি অক্ষুণ্ণ রাখবেন, অব্যাহত রাখবেন, এবং সবাই আপনার সঙ্গে থেকেই এ কাজ করতে চাচ্ছে। আমি এই সুযোগে একটু বলতে চাচ্ছি যে প্রফেসর মুনতাসির মামুনের এত গ্রন্থ, 3 শতাধিক, এবং তিনি ইতিহাসে এমন শাখা প্রশাখা নেই যেখানে লেখেননি। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, 19 শতক, পূর্ব বাংলার সংবাদ, সাময়িকপত্র, রাজনীতি, তারপরে শিশু সাহিত্য, প্রবন্ধ। আমার মনে হয় যে এগুলোর একটি আলোচনা হওয়া দরকার। সেই জন্য আগামী ডিসেম্বরে যদি করোনা মুক্ত হতে পারি আমরা, তাহলে রাজশাহীতে আমরা একটি দিনব্যাপী সেমিনার আয়োজন করব। ইতিমধ্যে আমি অনেককে রিকোয়েস্ট করেছি প্রবন্ধ লেখার জন্য, এবং অনেককে আলোচনা করার জন্য অনুরোধও করেছি, এবং আশা করি আমরা সারাদিন ব্যাপী একটি তার কর্মজীবন একটা মূল্যায়ন আমরা সেই সময় আমরা করার আশা রাখি। জনাব ষাঁড়ের কবিরা বই লিখেছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা,
এবং তার যে সংবিধানের যে ইংরেজিতে লেখা যে প্রবন্ধটি অনেক বড়, এটা আমি পড়েছি। বিশেষ করে আমি ভাবলাম যে পোল্যান্ডে যদি কোনো লেকচার দেওয়ার সুযোগ থাকে তাহলে এটা খুব সাহায্য করবে। তো করোনার কারণে তো অনেক কিছু করা যায়নি, কিন্তু আমি দেখলাম যে তার যে লেখাগুলো বঙ্গবন্ধুকে নিয়ে তার যে কথাবার্তাগুলো, আমি সেজন্য তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মামুন স্যার এবং জনাব সারের বঙ্গবন্ধুর সমাজতন্ত্র সাম্যবাদ নিয়ে যে তথ্য সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করলেন সে বিষয়ে আমার অতিরিক্ত কিছু বলার নেই। আমরা জানি বঙ্গবন্ধু 1950-এর দশক থেকেই তো সমাজতন্ত্র নিয়ে কথা বলছেন। আমি আওয়ামী লীগের এগুলো বিভিন্ন কাউন্সিলের যে বঙ্গবন্ধু উপস্থাপিত যে দলিল পত্রগুলো, তার ভাষণগুলো সেগুলো দেখেছি 1949 সালের, তারপরে 1953 সালের, 1964, 1970 এবং স্বাধীনতা আমলে বাংলাদেশেও তিনি 1972-এ সারের পরিবেশ যেটা বললেন যে সংবিধান যেদিন বিল গৃহীত হয় সেই 5ই নভেম্বর যে দীর্ঘ ভাষণটি দিয়েছিলেন, সেখানে কিন্তু সমাজতন্ত্রের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, সেখানে বঙ্গবন্ধু কি চিন্তা করেন সেখানে উল্লেখ করা আছে। শুধু তাই না, তিনি যেদিন 25শে জানুয়ারি 1975-এ যখন সংবিধান সংশোধন করা হচ্ছে, সেখানে সংবিধান সংশোধনের যৌক্তিকতায় ব্যাখ্যা করতে যে সমাজতন্ত্রের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ তিনি সেখানে দিয়েছিলেন। জেলা গভর্নরদের ভাষণেও তিনি উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেখানেও সমাজতন্ত্রের কথা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন সেই সমস্ত জায়গায় আর কি। এবং আমি দেখেছি 1954 সালে যে যুক্তফ্রন্টের যে 21 দফা, তার মধ্যেও কিন্তু আমি দেখেছি যে একটা দফায় আছে পাট শিল্প জাতীয়করণ করতে হবে, কৃষি সমবায় করতে হবে। ছাত্রদের যে 11 দফা, সেখানেও সব ব্যাংক বিমা শিল্প জাতীয়করণ করতে হবে। বঙ্গবন্ধুর যে সূত্রে নির্বাচনী ভাষণ বা নির্বাচনী ইশতেহার, সেখানে স্পষ্ট করে সমাজতন্ত্রের কথা বলা আছে। কাজেই 1952 সালে অসমতা আত্মজীবনীতে স্পষ্ট করে বলেছেন বঙ্গবন্ধু যে আমি কমিউনিস্ট নই, কিন্তু আমি সমাজতন্ত্রে বিশ্বাসী, আমি পুঁজিবাদী অর্থনীতি চাই না, এই কথা তিনি বলেছেন যে আমি চাই না। কাজেই তার একটা ব্যাখ্যা করেছেন এবং সারা জীবন ধরে তিনি তার বিভিন্ন দলিলপত্র সেগুলো উল্লেখ করেছেন। এবং সবশেষে আমি বলতে চাই যে তিনি তার যে ভাষণগুলোতে এবং বিশেষ করে আওয়ামী লীগের দি কাউন্সিল ভাষণ 1974 সালে বঙ্গবন্ধু যেটা দিয়েছিলেন, সেটা সারা বাংলাদেশের আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস, পুরো ইতিহাসটা সেখানে উল্লেখ করেছেন। সেখানে বঙ্গবন্ধু এবং অন্যান্য জায়গায় বঙ্গবন্ধু বলেছেন যে সমাজতন্ত্র আমরা দুনিয়া থেকে হাওলাত করে আনতে চাই না, এক এক দেশে এক এক পন্থায় সমাজতন্ত্রের দিকে এগিয়ে চলেছে। সমাজতন্ত্রের মূল কথা হলো শোষণহীন সমাজ। শোষণহীন সমাজ গাছ থেকে পড়ে না। গণতান্ত্রিক পন্থায় নতুন সিস্টেমে আমরা শোষণহীন সমাজ গড়ে তুলব। সমাজতন্ত্রের প্রগতি আর সাম্প্রদায়িকতা পাশাপাশি চলতে পারে না, একটি পূর্ব দিক এবং একটি পশ্চিম দিক। অতএব সাম্প্রদায়িক মানে তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ করতে চেয়েছিলেন, এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ না করলে তো সমাজতন্ত্র করা যাবে না। তিনি বলেছেন যে সেই দেশের কি ক্লাইমেট, কি ধরনের অবস্থা, কি ধরনের মনোভাব, কি ধরনের আর্থিক অবস্থা, সব কিছু বিবেচনা করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হয় সমাজতন্ত্রের দিকে, এবং তা আজকে স্বীকৃত হয়েছে। রাশিয়া যে পন্থা অবলম্বন করেছে চিন্তা করে নেই, বিদেশ থেকে হাওলাত করে এনে কোনোদিন সমাজতন্ত্র হয় না, তা যারা করেছেন তারা কোনোদিন সমাজতন্ত্র করতে পারেন নাই। বঙ্গবন্ধু বলেছেন সমাজতন্ত্রের যে লিটারেচার আছে তার দাড়ি কমা সেমিলিয়ন নিয়ে যারা সমাজতন্ত্র করতে চায় তারা কখনো সমাজতন্ত্র করতে পারবে না। তো কিভাবে সমাজতন্ত্র করা যাবে? আমরা যদি বঙ্গবন্ধুর এই যে ভাষণগুলো বিশ্লেষণ করি, অসমতা আত্মজীবনী পড়ি, আমার দেখা নয়া চিন্তা যদি আমরা পড়ি ভালো করে, আমাদের করতে হবে, তাহলে কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারবো যে বঙ্গবন্ধু কি চিন্তা করতেন। যাই হোক, এখন সময় বোধহয় শেষ হয়ে গেছে। আমি ভবিষ্যতে সুযোগ পেলে আমরা আরো দীর্ঘ আলোচনা এবং সেমিনার আয়োজন করতে পারবো। আমি মাহমুদ স্যার এবং শাহরিয়ার ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর চৌধুরী শহীদ কাদেরকে অনুরোধ করছি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সভাপতি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানকে। আপনাদের সকলকে কৃতজ্ঞতা 1 ঘন্টা 10 মিনিট ধরে আমাদের আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা বাংলাদেশ ইতিহাস সম্মেলনী এখন ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আমরা একটি
ওয়েবিনার কিংবা অনলাইন আলোচনা চক্রের আয়োজন করছি। আলাপে সংলাপে ইতিহাস অনুসন্ধান, আশা করি আমাদের এই আয়োজনে আপনাদের সাথে পাবো। আর সামনের এই আগস্ট মাসে একটা আয়োজনে আমরা অধ্যাপক মুনতাসির মামুন এবং জনাব শাহরিয়ার কবিরকে আমরা বঙ্গবন্ধু বিষয়ে আরেকটি আলোচনায় আলাপে সংলাপে ইতিহাস অনুসন্ধানের পর্বে নিয়ে আসবো। আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের 3টি ভিন্ন ভিন্ন ফেসবুক পেজে লাইভ হয়েছে, সেখানে অনেকজনেই অনুষ্ঠানটি শুনেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সাথে থাকার জন্য। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি।